আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বার রণধীর জয়সওয়াল যে বলেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, এটা বলেন কারণ বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার বা অনুরোধে সাড়া দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ভারত বোধ করে না। অন্যদিকে শেখ হাসিনা তো এখন নিজেই বাংলাদেশে যেতে রাজি, সেখানে সরকার কেন তাকে ফিরিয়ে নিতে রাজি না, এই প্রসঙ্গটি বরং বাংলাদেশ সরকারকে এত বেশি বিব্রত করবে আগামী মাসগুলোতে যে ভারত জানে, ওই যে ভারতেরই অনেক বুদ্ধিজীবীরা বলছিলেন যে হয়তো আন্তর্জাতিকভাবেও ভারত চাপের মুখে পড়তে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে, সে চাপও যে কোনোভাবেই কার্যকর হবে না সেটা ভারত খুব ভালোভাবে জানে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে ঠিক একই রকম মানে একটা রেকর্ড বাজছে এরকম ধারায় প্রতিবার তাকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা মাত্র একই উত্তর দেন এবং বারবার মনে করিয়ে দেন যে তিনি আগেও যেমন বলেছেন, মানে ভারত আগেও যেমন বলেছে এখনো বলতে চায় যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে অনুরোধ এসেছে এবং ভারত সেটা খতিয়ে দেখছে। সেটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বটে। মানে কেনই বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উপরে ভারত সরকারের কারো মুখ দিয়ে একটি শব্দ এখন পর্যন্ত ইউনূস সরকারের আমলে কিংবা তারেক রহমান সরকারের আমলে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে উচ্চারণ করানো গেল না, সেটা যেমন একটা প্রশ্ন। কেনই বা মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একই উত্তর বারবার দেন, খতিয়ে দেখছে, অনুরোধ এসেছে, খতিয়ে দেখছে ভারত, সেটাও একটা প্রশ্ন বটে। এমনকি এই কদিন আগেও মানে এক সপ্তাহের মধ্যে 2 দফায় সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ তাকে এই নিয়ে প্রশ্ন করলেন এবং তিনি এর আগের দফায় মনে করিয়েছেন যে প্রত্যর্পণ তো একটা আইনি ইস্যু, কাজেই আইনি ভাবেই ভারত সেটা বিবেচনা করছে, খতিয়ে দেখছে এবং এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। এবং প্রায়শই তিনি ভারতের সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বলেন যে আগেও যেমন বলা হয়েছে জানানো হয়েছে ভারতের সে অবস্থানে যেমন কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন যদি হয় কোনো তাহলে তারা জানাবেন। কেন এ ধরনের একটা উত্তর সেই 2024-এর সেপ্টেম্বরে প্রথম যখন ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে কিনা এ আওয়াজ বাংলাদেশ থেকে উঠল এবং ভারতের সাংবাদিকেরা সে প্রশ্নটা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত নিয়ে গেল, তারপর থেকে এখন পর্যন্ত একই উত্তর কেন ভারত দিচ্ছে? যদিও 2024-এর সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বলেছিল যে এটা তো এখন একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, এখনো তো প্রত্যর্পণের কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসে নাই, কাজেই আসলে তারপর ভারত খতিয়ে দেখবে। এরপর সেই নোট ভার্বাল দিয়ে যে প্রত্যর্পণের অনুরোধ শুরু, এখন ভারত মাসের পর মাস ধরে স্বীকার করে অনুরোধ আছে তাদের কাছে, কিন্তু তারা খতিয়ে দেখছে, এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হয় না। এখন ভারতের এই আইনি বিষয়টি খতিয়ে দেখতে আসলে কতদিন লাগবে? আর এটা কি সত্যি শুধুই আইনি বিষয় খতিয়ে দেখার একটা প্রশাসনিক বিষয়? এটা কি একটা কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়? আইনি কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়, নাকি এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়? এ নিয়েও বিভিন্ন তরফে ভারতের ভেতরেও কিন্তু ব্যাপক আলোচনা ছিল। কিন্তু শেখ হাসিনা এমন একটা চাল চেলেছেন, শেখ হাসিনা এমন একটা তুরুপের তাস বের করেছেন, এমন একটা ট্রাম্প কার্ড খেলে দিয়েছেন যে এরপর এখন ভারতের সংবাদ মাধ্যম, ভারতের যে বুদ্ধিজীবী মহল 2024-এর আগস্টের পর থেকে ওই যে কেন ভারত সরকার এক বাস্কেটে ডিম রাখলো, কেনই শুধু আওয়ামী লীগের সাথে খাতির করলো, কেন ভারত সরকার এমনকি বিএনপি, জামায়াতে ইসলামী সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারলো না, দশটাকের ইতিহাস ভুলে, বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধিতার রাজনীতির ইতিহাস ভুলে, এমনকি ওই যে 7 সিস্টার্স ছিনিয়ে আনবেন একদল কিংবা গাজওয়াতুল হিন্দ সফল করতে 50 লক্ষ সৈন্য নিয়ে ভারত চলে যাবেন, এসব রাজনৈতিক বক্তৃতা যেসব দলের শীর্ষ নেতারা দেন তাদের সঙ্গেও ভারত কেন খাতির করলো না, এসব কথা যখন এমনকি ভারতের মধ্যেও একটা দল বলা শুরু করেছিল, তখন শেখ হাসিনা এখন বলে বসেছেন
তিনি দেশে যেতে চান, তিনি ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখতে বলেছেন, তিনি কারাগার প্রস্তুত রাখতে বলেছেন, তিনি বলেছেন তিনি যে কোনোভাবে দেশে যেতে চান, ফাঁসির রায় মাথায় নিয়েই ফিরতে চান এবং প্রয়োজনে যদি সরকার মনে করে সরকার ফাঁসি দিতে পারে, মানে তারেক রহমান সরকার যদি মনে করে তাকে কারাগারে রাখতে পারে, তিনি তার নেতাদেরকে নিয়ে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান। এখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা নিজেই তো দেশে ফিরতে চান, ভারত সরকারের ওপর তো তাহলে আর দায় নাই, মানে ভারত সরকার প্রত্যর্পণ করবে কি করবে না বিষয়টা তো আর সেই জায়গায় নাই, কারণ ভারত সরকারের অতিথি যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, তিনি তো নিজেই দেশে ফিরতে চান। কিন্তু বাংলাদেশ সরকার উল্টে এখন বলছে যে তার নিজে নিজে এসে আত্মসমর্পণের সুযোগ নাই, তাকে নাকি ভারত সরকারকেই প্রত্যর্পণ করতে হবে এবং ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা এ বিষয়ে একটা সিদ্ধান্ত হতে হবে। কারণ বাংলাদেশ সরকারের আসলে যে ইচ্ছাটা, আশাটা, এবং ভারত সরকার সে বিষয়ে কোনোভাবে সাড়া দিতে চায় না, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারত কিছুতেই বাংলাদেশের সঙ্গে কোনো চিঠি চালাচালি, বাংলাদেশের সঙ্গে কোনো কূটনৈতিক আলাপ আলোচনা কোনো পর্যায়ে, কিংবা কথার পিঠে কোনো কথা পাল্টা বলবার কোনো সুযোগ তৈরি করতে চায় না এবং সে কারণেই প্রকাশ্যে শেখ হাসিনা বিষয়ে কোনো মন্তব্য, শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কোনো মন্তব্য করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি কিংবা ভারত সরকারের কোনো পর্যায়ের কোনো নেতাকে এখন পর্যন্ত এসব বিষয়ে মন্তব্য করতে দেখা যায় নাই। দেখেন, এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারতে গেলেন, তখন বাংলাদেশের রীতিমতো শিরোনাম হয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে আলাপ করেছেন এবং হাদি হত্যার 2 আসামিকে ফেরত পাঠাতে নাকি ভারত সম্মত হয়ে গেছে। এরপর মে গেছে, জুন গেছে, জুলাই মাসও যেতে শুরু করেছে। এখন পর্যন্ত হাদি হত্যার 2 আসামিকে ফেরত পাঠানোর বিষয়েও ভারতের কোনো রকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। হাদি হত্যার আসামিদেরই যখন ফেরত দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত একটি শব্দ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আদায় করতে পারেনি, তখন বুঝতে অসুবিধা হয় না। বারবার রণধীর জয়সওয়াল যে বলেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, এটা বলেন কারণ বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার বা অনুরোধে সাড়া দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ভারত বোধ করে না। অন্যদিকে শেখ হাসিনা তো এখন নিজেই বাংলাদেশে যেতে রাজি, সেখানে সরকার কেন তাকে ফিরিয়ে নিতে রাজি না, এই প্রসঙ্গটি বরং বাংলাদেশ সরকারকে এত বেশি বিব্রত করবে আগামী মাসগুলোতে যে ভারত জানে, ওই যে ভারতেরই অনেক বুদ্ধিজীবীরা বলছিলেন যে হয়তো আন্তর্জাতিকভাবেও ভারত চাপের মুখে পড়তে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে, সে চাপও যে কোনোভাবেই কার্যকর হবে না সেটা ভারত খুব ভালোভাবে জানে। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম, বাংলাদেশের অনেক বিশ্লেষকেরা এবং বাংলাদেশের বিএনপি জামাত ঘনিষ্ঠ রাজনীতিবিদ এবং সাংবাদিকদের একটা অংশ এমন কথা লিখছিলেন, বলছিলেন যে ভারতের সরকার নাকি শেখ হাসিনাকে দেশে ফিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। এখন শেখ হাসিনা নিজেই রয়টার্সের সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ সরকার তো বারবার চিঠি দিচ্ছে ভারত সরকারকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য, এখন আমি নিজেই যেতে রাজি, বাংলাদেশ সরকারকে প্রস্তুত হতে হবে। কাজেই ভারত সরকার শেখ হাসিনা যতদিন ভারতে আছেন, মানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত বছর ডিসেম্বরেই যেটা খোলাসা করে ভারতের এক বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় বলেছিলেন যে শেখ হাসিনা ততদিন থাকবেন ভারতে যতদিন তিনি থাকা প্রয়োজন মনে করবেন, শেখ হাসিনা যতদিন থাকবেন ভারত ওই প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছি এর বাইরে আর কোনো মন্তব্য, কোনো টু শব্দ করবে না। দেখেন, সীমান্তে পুশিং শুরু করেছে ভারত সেই 2025-এর মে মাস থেকে। এখন পর্যন্ত বাংলাদেশের ইউনূস সরকার কিংবা তারেক রহমান সরকার এ বিষয়ে ভারতের মুখ খোলাতে পারে নাই। সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেছেনই যে অন্তত ভারতকে 12-13টি চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সীমান্তে পুশিং বন্ধের বিষয়ে, কিন্তু ভারত কোনো চ্যানেলে
কোনো পর্যায়ে এ বিষয়ে কোনো আলাপ শুরু করে নাই। ভারত এই যে সীমান্তে পুশিন, শেখ হাসিনার প্রত্যর্পণ কিংবা ওই যে হাদি হত্যার আসামিদের ফেরত চাওয়া, এই কোনো বিষয়ে বাংলাদেশের কোনো অনুরোধে সাড়া দেবে না। কারণ একদিকে যেমন ভারত 2025-এর নভেম্বরে তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের হাতে বাংলাদেশ ভারত সীমান্তে যে জঙ্গি শিবিরগুলো গড়ে উঠেছে সেই জঙ্গি শিবিরগুলোর স্যাটেলাইট ছবি তুলে দিয়ে এসব বন্ধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিল। ঠিক যেভাবে ভারত 2025-এর ডিসেম্বরে হাদি হত্যার পর ভয়াবহ ভারত বিরোধী রাজনীতি আবারও চাঙ্গা হয়ে ওঠার পর এবং বাংলাদেশে 2024-এর পরের প্রভাবশালী নেতা হাসনাত আব্দুল্লাহর মতো ব্যক্তিরা শহীদ মিনারে দাঁড়িয়ে 7 সিস্টার্স আলাদা করে ফেলার ঘোষণা দেওয়ার পর এবং হাদির মৃত্যুর পর ভারতীয় হাইকমিশনে ঢাকায় চট্টগ্রামে হামলা হওয়ার পর ভারত স্পষ্টত এই প্রত্যাশা রেখেই তারেক রহমানকে দেশে ফেরত এনেছিল এবং তারেক রহমানের ক্ষমতায় যাওয়ার বিষয়ে পূর্ণ সমর্থন দিয়েছিল যে তারেক রহমান বাংলাদেশে এসে এই ভারত বিদ্বেষী রাজনীতি যেমন বন্ধ করবেন, তেমনি 10 ট্রাক অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য আনতে দেওয়ার সুযোগ করে দেওয়া তারেক রহমানকে ভারত বিশ্বাস করেছিল যে তিনি এ দফায় বাংলাদেশের ভূমি ভারত বিরোধী কোনো কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবেন না। এসব শর্ত যেমন তারেক রহমান পূরণ করেন নাই, তারেক রহমান বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টিতেও কোনো উদ্যোগ নেন নাই। যে সরকার এসব বিষয়ে উদ্যোগ নেবে না সে সরকারের সঙ্গে যে ভারত কোনো সক্রিয় সম্পর্ক গড়ে তুলবে না সেটা কিন্তু 2025 সালের নভেম্বরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রকাশ্য বিবৃতি দিয়ে স্পষ্ট করেছিল। একদিকে যেমন রণধীর জয়সওয়ালের মুখ দিয়ে নিয়মিত বলানো হয় যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশই প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সবচেয়ে বড় চাওয়া, ঠিক তেমনি ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দেওয়া সেই বিবৃতিতে ভারত বলেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের ব্যাপারে ভারত অবগত আছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ করব। তার মানে এই যে বাংলাদেশে কয়েক কোটি মানুষের সমর্থিত দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে সেই আওয়ামী লীগের সকল নেতা কর্মী সমর্থকদের প্রতিও ঢালাও মামলা দায়ের করে এবং সারা দেশ জুড়ে অভিযান চালিয়ে ক্রমাগতভাবে বিভক্তি বাড়িয়ে যে অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে ধরে রাখা হচ্ছে, সেই পরিস্থিতিতে ভারত বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার জন্য তারেক রহমান সরকারও কাজ করছে বলে মনে করে না। ঠিক যে কারণে ইউনূস সরকারের সঙ্গে তারা কোনো রকম যোগাযোগের চ্যানেল স্থাপন করে নাই বা অব্যাহত রাখে নাই ইউনূস আমলে, তারেক রহমান সরকারের সঙ্গেও তাই সকল যোগাযোগের চ্যানেল বন্ধ রেখেছে ভারত তাই এই একই কথা বারবার শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে বলতে থাকবে। ভারত অনুরোধ পেয়েছে এবং ভারত তা খতিয়ে দেখছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যেতে চান, কাজেই ভারত ফেরত দিচ্ছে না বলেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা যাচ্ছে না। এমনকি 3-4 দিন আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যেটা বলেছেন, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সদিচ্ছা প্রয়োজন, এটা যে একটা ফাঁপা বুলি, সেটা ক্রমাগতভাবেই শেখ হাসিনার বর্তমান অবস্থান, দেশে ফেরার ঘোষণা আর ভারতের অনড় অবস্থানে আরো পরিষ্কার হবে সামনের দিনগুলোতে। এই মুহূর্তে খুব চাঞ্চল্যকর একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন পরিকল্পনা নিয়ে গত 16 জুলাই শেখ হাসিনার কারাবন্দী দিবস উদযাপন করছিল আওয়ামী লীগ এবং সেই উদযাপনে আওয়ামী লীগের ভার্চুয়াল সভায় শেখ হাসিনা উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে একটি বিস্ফোরক ঘোষণা দিয়েছেন যে 12.5 লাখ নেতাকর্মী সাথে নিয়ে শেখ হাসিনার সারেন্ডার মাস্টার প্ল্যান
বাংলাদেশের আদালত ও জেলখানা কি প্রস্তুত? আমি আসলে গত 3-4 দিন ধরে এই বিষয়টা ভাবছি এবং ভেবে আমি নিজে এটি হজম করতে পারছি না। কিন্তু বাংলাদেশ এটাকে কিভাবে হজম করবে? সত্যি সত্যি যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতারা, কর্মীরা যদি এই ঘটনাটি ঘটান, তাহলে বিশ্বের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটবে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা, আদালতের এই ধারণ ক্ষমতা এটা ধারণ করতে পারবে কি না, পারবে না। এক কথায় যদি বলি, সেই ধারণ ক্ষমতা বাংলাদেশের আদালত এবং বিচার ব্যবস্থার নেই। কিভাবে নেই সেই বিশ্লেষণটাই নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে হাজির হয়েছে। আমাদের সাথে থাকুন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বলতেই পারেন যে আবারও এক অভূতপূর্ব ও তুলকালাম কাণ্ডের আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অভাবনীয় ঘোষণা দিয়েছেন। আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরে আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন। টুইস্ট কিন্তু এখানেই শেষ নয়, তিনি একা নন, তার সঙ্গে একযোগে নাকি আত্মসমর্পণ করবেন আওয়ামী লীগের 12.5 লাখ নেতা কর্মী। শেখ হাসিনার সরাসরি চ্যালেঞ্জ, বানাও আরো জেল, দেখি বাংলাদেশের জেলে কত জায়গা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একদিনে 12.5 লাখ মানুষের এই মেগা সারেন্ডার কি আদতে সম্ভব? বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা ও জেলখানাগুলো কি এই প্রকাণ্ড ধাক্কা সামলাতে প্রস্তুত? সরকারের অবস্থানই বা কি? আমি আগেই বলেছি যে বিষয়টির শুরু গত বৃহস্পতিবার 16 জুলাই। এই দিনটি ছিল শেখ হাসিনার কারাবন্দী দিবস। ওই দিন রাতে দলের এক গুরুত্বপূর্ণ সভায় ভিডিও কনফারেন্সিং বা যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সভানেত্রী তার এই বিশদ পরিকল্পনার কথা প্রথম প্রকাশ করেন। তিনি দলের প্রথম সারির নেতাদের স্পষ্ট নির্দেশ দেন, আজ থেকেই নেতাদের সেই মতো প্রস্তুতি নিতে হবে। শেখ হাসিনার নির্দেশটি বেশ কৌশলগত। আগামী ডিসেম্বরে তিনি যেদিন দেশে ফিরে আদালতের মুখোমুখি হবেন, ঠিক সেই দিনে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে, সকলকে নিজ নিজ এলাকার আদালতে গিয়ে একযোগে আত্মসমর্পণ করতে হবে। এখন প্রশ্ন আসছে যে কেন এই 12.5 লাখের হিসেব? আওয়ামী লীগ সভানেত্রীর দাবি অনুযায়ী এই সংখ্যাটি কিন্তু বাতাসে ভাসিয়ে দেওয়া কোনো সংখ্যা নয়। তিনি সুনির্দিষ্ট পরিসংখ্যান ভিত্তিক এই সংখ্যাটি বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী জানান, তার সংগ্রহীত তথ্য অনুযায়ী এ পর্যন্ত আওয়ামী লীগের প্রায় 4.5 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করা হয়েছে, আর বাকি প্রায় 8.5 লাখ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করে রেখেছে পুলিশ। শেখ হাসিনার আশঙ্কা বা দাবি, খুব শীঘ্রই এই অজ্ঞাত পরিচয় মামলাগুলোতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম জুড়ে দেওয়া হবে, যার যোগফল দাঁড়ায় প্রায় 12.5 লাখ। তিনি আরো অভিযোগ করেন, তার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে বানচাল করতে শুধু গত মাসেই তারেক রহমান সরকার প্রায় 37,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। আর এই পুরো অবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, সবাই মিলে একদিনে আত্মসমর্পণ করব, দেখি জেলে কত জায়গা আছে। শেখ হাসিনার এই রাজনৈতিক পদক্ষেপ এবং প্রত্যাবর্তনের ঘোষণার পর কিন্তু বসে নেই বর্তমান বাংলাদেশ সরকারও। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে কোনো ধরনের আত্মসমর্পণের সুযোগই দেওয়া হবে না। সরকারের পরিষ্কার বক্তব্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই তাকে সোজা গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এখন প্রশ্ন উঠছে, যদি সত্যি শেখ হাসিনা এবং তার 12.5 লাখ কর্মী আদালতের দ্বারস্থ হন, তবে বাংলাদেশের আইনি ও প্রশাসনিক ব্যবস্থার ওপর এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে, চলুন দেশের বর্তমান আইনি ও কারাগারের বাস্তব চিত্রের তথ্যে চোখ বোলানো যাক। প্রথমে আসা যাক আদালতের সক্ষমতার জায়গায়। নীতিগতভাবে বা আইনগতভাবে আদালতের কোনো নির্দিষ্ট মানুষের সীমা বা পিপল ক্যাপাসিটি আসলে থাকে না। আদালতের বিচারিক ক্ষমতা মূলত পরিমাপ করা হয় বিচারকের সংখ্যা এবং তাদের বার্ষিক মামলা নিষ্পত্তির সক্ষমতার উপর ভিত্তি করে। এখন বাংলাদেশের বর্তমান আইনি পরিস্থিতির দিকে তাকালে যে চিত্রটি ভেসে ওঠে তা অত্যন্ত চিন্তা উদ্রেককারী।
বর্তমানে বাংলাদেশের উচ্চ নিম্ন আদালত মিলিয়ে জমে থাকা মোট বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 46,39,000-এরও বেশি। এই বিশাল মামলার পাহাড় সামলানোর জন্য দেশে বর্তমানে কার্যকর বিচারকের সংখ্যা মাত্র 2,000 জনের কাছাকাছি। বার্ষিক নিষ্পত্তির হারটা কেমন? বছরে মাত্র 2.5 থেকে 3 লাখ মামলা নিষ্পত্তি করা সম্ভব। যেমন গত 1 বছরে মোট মামলা নিষ্পত্তি হয়েছে 2,75,084টি। অর্থাৎ এমনিতেই দেশের বিচার ব্যবস্থা মামলা জটে নুয়ে পড়েছে। সেখানে যদি একদিনে অতিরিক্ত 12.5 লাখ মানুষ নতুন করে জামিন বা আত্মসমর্পণের আবেদন নিয়ে হাজির হন, তবে বিচার ব্যবস্থা যে সম্পূর্ণ অচল অবস্থার মুখে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। এবার আসি শেখ হাসিনার সেই কথার সূত্রে, বানাও আরো জেল। সত্যি কি বাংলাদেশে 12.5 লাখ মানুষকে ধারণ করার মতো জেলখানা আছে? কারাগার ও বন্দি সংখ্যা সংক্রান্ত সর্বশেষ দাপ্তরিক তথ্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন এক আশঙ্কাজনক গল্প বলছে। দাপ্তরিক ধারণ ক্ষমতাটা কেমন? বাংলাদেশের মোট 75টি কারাগারে সর্বোচ্চ বন্দি ধারণ ক্ষমতা মাত্র 45,136 জন। অথচ বর্তমানে সেই কারাগারগুলোতে ইতিমধ্যে অবস্থান করছেন প্রায় 77,040 জন কয়েদি বা বন্দি। সূত্র 17 জুন ডেইলি স্টারের রিপোর্ট। এর অর্থ দাঁড়ায় আমাদের জেলখানাগুলো বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 170% বন্দি নিয়ে পরিচালিত হচ্ছে, যা সক্ষমতার প্রায় 1.25 গুণ বেশি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই 77,000 বন্দির মধ্যে প্রায় 73.1% অর্থাৎ প্রায় 57 থেকে 58 হাজার মানুষ শুধুই বিচারাধীন বা রিমান্ডে থাকা বন্দী, যাদের অপরাধ এখনো আদালতে প্রমাণিত হয়নি বা বিচার প্রক্রিয়া শেষ হয়নি। চিন্তা করে দেখুন, যেখানে 45,000 ধারণ ক্ষমতার জায়গায় 77,000 মানুষ রাখতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে আরো লাখ লাখ বন্দী যুক্ত হলে কারাগারগুলোর অবস্থা ঠিক কি দাঁড়াবে? বৈশ্বিক মানদণ্ডে কারাগারের ধারণ ক্ষমতা কি বলছে? বৈশ্বিক মানদণ্ড বলছে ধারণ ক্ষমতার 100%-এর নিচে রাখা জাতিসংঘের মানবাধিকার মানদণ্ড। আজকে জাতিসংঘ কোথায়? জাতিসংঘ সেই মানদণ্ডের কথা কিন্তু বলছে না, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে না। অথচ বাংলাদেশে দেখুন, কারাগারে বন্দি করে রাখা হয়েছে প্রায় 170% ধারণ ক্ষমতা বা অতিরিক্ত বোঝা নিয়ে বাংলাদেশের কারাগার চালিত হচ্ছে। বাংলাদেশে মোট বন্দির 73.1% বিচারাধীন, অর্থাৎ যাদের এখনো পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়নি, সেটি 73% জেলখানায় বন্দী হয়ে আছে। সব মিলিয়ে বলা যায় যে আগামী ডিসেম্বর বাংলাদেশকে এক অভূতপূর্ব রাজনৈতিক ও প্রশাসনিক নাটকের মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছে। একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 12.5 লাখ নেতাকর্মী নিয়ে আত্মসমর্পণের রাজনৈতিক চ্যালেঞ্জ, আর অন্যদিকে তারেক রহমান সরকারের শক্ত অবস্থান। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে দেশের আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা এবং কারাগারের চরম বাস্তব চিত্র কি হতে পারে? বিদ্যমান বিচারক সংকট এবং উপচে পড়া কারাগারগুলোর পক্ষে একদিনে এই বিপুল সংখ্যক মানুষের আইনি প্রক্রিয়া সামাল দেওয়া কতটা সম্ভব হবে, তা নিয়েই এখন $বিলিয়ন প্রশ্ন রয়ে গেছে। এখানে একটা কথা সুস্পষ্টভাবে বলা দরকার, এই যে সরকার যে দমন পীড়ন, কারাগার, জেল, আদালতের বারান্দায় আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে ঘোরানো, সরকার ইতিমধ্যে ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এর বাইরে যদি আরো বেশি বাড়াবাড়ি করতে যায়, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা, বাংলাদেশের জেলখানা, আদালত আসলে অবশিষ্ট থাকবে কিনা, সেই প্রশ্নটা কিন্তু এখন দেখা দেওয়াটা অস্বাভাবিক নয়। আপনি চিন্তা করুন যে কত গুণ বেশি নিয়ে সত্যি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতা কর্মীরা, আসলেই এটা এখন হয়তো কারো বিশ্বাস হবে না, সত্যি সত্যিই তারা আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণ করা ছাড়া আওয়ামী লীগ নেতা কর্মীদের উপায় নেই, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।
আত্মসমর্পণ নেই, এমনি চুপচাপ আছেন। মব কিন্তু এখনো চারিদিকে চলছে, এখনো বুলডোজার দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। এই তাণ্ডবগুলো থেকে রক্ষা পেতে হলে আপনারা নির্দ্বিধায় আত্মসমর্পণ করুন। আত্মসমর্পণ করবেন আপনারা, কিন্তু আপনাদের ধরে রাখতে পারবেন না, অসম্ভব। জেলে ধারণ ক্ষমতা 45,000, সেখানে আছে, পত্রিকার রিপোর্ট বলছে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে, পত্রিকা বলছে 77,000। আপনি চিন্তা করুন, এই হিসাবটা আপনিই করুন। কাজে যারা আত্মসমর্পণ করতে যাচ্ছেন, আওয়ামী লীগ প্রধান সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাদেরকে স্বাগতম। আপনারা আত্মসমর্পণ করুন। দেশের এই যে শ্বাসরুদ্ধকর অবস্থা, এই শাসক বর্তমানের সরকার, আগের ইউনূস সরকার বাস্তবতা বোঝে না, যার কারণে দেশের এক বৃহত্তর জনগোষ্ঠীকে